প্রিয় দ্বাদশ শ্রেণীর বন্ধুরা, আমি কল্যাণ চলে এসেছি তোমাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার 2025-এর যেটা প্রকাশিত হয়েছে সেখানকার নিউট্রিশন পেজের AC 74 সেখানে যে সকল MCQ ও SCQগুলি রয়েছে সেগুলি আমরা এই ভিডিওর মাধ্যমে একসাথে আলোচনা করতে চলেছি। অলরেডি আমাদের চ্যানেলে প্রিভিয়াস পেজটির ভিডিও বানানো রয়েছে, চাইলে সেটা দেখে নিতে পারো, সেটার এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা এখানে এমনভাবে প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি, যদি তোমাদের পড়া হয়ে গিয়েও থাকে বা পেজটা করা হয়ে গেছে তাহলেও তুমি নিজেকে যাচাই করতে পারবে, টেস্ট করতে পারবে যে তোমার কতটা মনে রয়েছে। তো চলো প্রথম প্রশ্নটা রয়েছে দেখি। প্রথম প্রশ্নটি রয়েছে, রেনিন উৎসেচকটি পরিপাকতন্ত্রের কোন গ্রন্থি দ্বারা ক্ষরিত হয়? পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি, প্যারোটিড গ্রন্থি, সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হলো সাবলিঙ্গুয়াল গ্রন্থি। পরের প্রশ্ন 2 নম্বর যেটা রয়েছে, ক্রেবস চক্র ঘটে কোথায়? মাইটোকন্ড্রিয়ায়, গলগি বডিতে, প্লাস্টিডে না সেন্ট্রোজোমে? এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? হ্যাঁ, সকলেই সঠিক উত্তর দিয়েছো, মাইটোকন্ড্রিয়াতে। পরের প্রশ্ন যেটা সেটা দেখে নিই। পরের প্রশ্ন রয়েছে, যকৃৎ কোন অ্যামোনিয়াকে কোন চক্রের যকৃৎ কোষ অ্যামোনিয়াকে কোন চক্রের মাধ্যমে বিষাক্ত ইউরিয়াতে পরিণত করে? যে চারটে অপশান রয়েছে তার মধ্যে ক্রেবস, অর্নিথিন, কেলভিন আর কোরি রয়েছে। এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি, অর্নিথিন চক্র। পরের প্রশ্ন যেটা সেটা দেখব এবার আমরা। সেখানে রয়েছে, ফ্যাটের সঙ্গে যুক্ত হয়ে মিশেল গঠন করে এবং তার ফলে ফ্যাট বিশেষণ নিয়ন্ত্রিত হয়। এই যে অপশানটা এখানে রয়েছে চারটে, সেটার মধ্যে রয়েছে পিত্ত লবণ, লালা রস, আন্ত্রিক রস, অগ্নাশয়। সঠিক উত্তরটি হবে পিত্ত লবণ। পরের প্রশ্ন যেটা সেটা দেখব, গর্ভাবস্থার প্রথম ও দ্বিতীয় 3 মাসের BMR 5% এবং শেষ 3 মাসে BMR কত শতাংশ বৃদ্ধি পায় জানতে চাওয়া হয়েছে। অপশান চারটে আছে, 12, 24, 36 আর 481। এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, 12%। পরের প্রশ্ন যেটা সেটা দেখব আমরা, ভিটামিন B12 শোষণে সহায়ক উপাদান যে পাচক রসে ক্ষরিত হয় সেটা কোনটা? অপশান চারটে, আন্ত্রিক রস, অগ্নাশয় রস, পাক রস আর পিত্ত রস। সঠিক উত্তরটি হবে পাক রস। পরের প্রশ্ন রয়েছে, ICMR এর সুপারিশ অনুযায়ী একজন গর্ভবতী মহিলা কত কিলো ক্যালোরি অতিরিক্ত শক্তি প্রয়োজন? এক্সট্রা কতটুকু তার অতিরিক্ত শক্তি লাগে আর কি। সঠিক উত্তর 350 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন যেটা দেখব সেটা হচ্ছে, এক্ল্যাম্পসিয়া একটি ড্যাশ ঘটিত সমস্যা। এখানে যেটা রয়েছে সেগুলোর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? হ্যাঁ, সকলে সঠিক উত্তর দিয়েছ, অপশান বি, উচ্চ রক্তচাপ। পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা দেখব, 0 থেকে 6 মাস অবধি শিশুদের শক্তির চাহিদা কত? এখানে তাদের একটা স্পেসিফিক ওজন দিয়ে দেওয়া হয়েছে। এখানে যে অপশানগুলো রয়েছে, কিলো ক্যালোরি পার কেজি প্রতিদিন, তো সেখানে সঠিক উত্তরটি হবে অপশান বি, 72 কিলো ক্যালোরি পার কেজি প্রতিদিন। পরের প্রশ্ন, কোন হরমোন মাতৃস্তনে দুগ্ধ উৎপাদনকে ত্বরান্বিত করে? এখানে যে চারটে অপশান রয়েছে, গ্লুকাগন, টেস্টোস্টেরন, প্রোল্যাকটিন আর ইনসুলিন। এখানে ইনসুলিন তোমরা সকলেই জানো, ইনসুলিনের জন্য তোমার যে ডায়াবেটিস মেলিটাস সেটা নিয়ন্ত্রিত থাকে। টেস্টোস্টেরন এটা একটা পুরুষ হরমোন, যার জন্য পুরুষালী ভাব তৈরি হয় পুরুষদের মধ্যে। গ্লুকাগনও জানো। তারপরে রইল প্রোল্যাকটিন। এখানে সঠিক উত্তরটি হবে প্রোল্যাকটিন, অপশান সি। পরের প্রশ্ন যেটা, TCP শব্দটির সম্পূর্ণ রূপ কি? এখানে যে চারটে অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি হলো অপশান এ, ট্রাইগ্লিসাইড ফসফেট। পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা দেখব, ক্রনিক ইউরেমিয়া রোগের ক্ষেত্রে রোগীকে কি দেওয়া হয়? উচ্চ প্রোটিন সমৃদ্ধ পথ্য না প্রোটিন নিয়ন্ত্রিত পথ্য, বা কার্বোহাইড্রেট সমৃদ্ধ পথ্য না কার্বোহাইড্রেট নিয়ন্ত্রিত পথ্য? এখানে সঠিক উত্তরটি হবে প্রোটিন নিয়ন্ত্রিত পথ্য। কারণ দেখো, একটা জিনিস ভাবো, যার ইউরেমিয়া হয়েছে অর্থাৎ ইউরিন ঘটিত কিছু সমস্যা রয়েছে, তো সেক্ষেত্রে তাকে যদি মানে প্রোটিন ভেঙে কি তৈরি হয় সবাই জানো, শিখেছো। তো সেই রেসপেক্টে দাঁড়িয়ে প্রোটিন নিয়ন্ত্রিত খাদ্য, কারণ তাকে প্রোটিন বেশি দিলে তার সমস্যা হবে।
পরের কোশ্চেনটা রয়েছে, সিরোসিস অফ লিভার রোগে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে নিম্নোক্ত কোনটা নিয়ন্ত্রণ করা উচিত? যার সিরোসিস হয়েছে লিভারে, তাকে কোনটা কম দিতে হয়? তার মধ্যে সঠিক উত্তরটি হলো অপশান এ, সোডিয়াম। পরের প্রশ্ন যেটা রয়েছে, সোডিয়াম খাদ্য লবণ কিন্তু NaCl। আচ্ছা, পরের প্রশ্ন রয়েছে যে ড্যাশ উষ্ণতায় সমস্ত উৎসেচক নষ্ট হয়ে যায়। যখন উষ্ণতা বাড়ে তখন কিন্তু উৎসেচকের ক্রিয়া ধীরে ধীরে কমতে কমতে একটা জায়গায় গিয়ে নষ্ট হয়ে যায়, কিন্তু উষ্ণতা যখন কম থাকে তখন উৎসেচকের ক্রিয়া নষ্ট হয় না, পজ হয়ে থাকে। তো এক্ষেত্রে জানতে চেয়েছে কতটা নষ্ট হয়ে যায়। তো দেখো, সঠিক উত্তরটা হবে 79.4 ডিগ্রি সেলসিয়াসে নষ্ট হয়ে যায়, কিন্তু এখানে এই চারটে অপশানের মধ্যে কোথাও 79.4 নেই, সুতরাং 80 ডিগ্রি সেলসিয়াসটা সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন রয়েছে, শিশুর দেহের ওপর বলেছে, কিন্তু এটা ওপর নয়, একটা ভুল আছে। শিশুর দেহের ওজন স্বাভাবিকের তুলনায় 40-এর বেশি হ্রাস পেলে এই প্রকার অপুষ্টিকে কি বলা হয়? এখানে সঠিক উত্তরটি হবে গ্রেড 3-র অপুষ্টি বলা হয়। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা জানার থাকলো যে গ্রেড 2 বা গ্রেড 1-এর অপুষ্টি সেক্ষেত্রে শিশুর ওজন কত শতাংশের বেশি হ্রাস পেলে হয়ে থাকে, সেটা একটু কমেন্ট সেকশনে জানাও। চলো পরের প্রশ্ন দেখি। বসুন্ধরা খাদ্য সংস্থান হোক, এই বিষয়টি স্লোগান হিসাবে করেছিল কারা? ইউনিসেফ, হু, FAO আর ICMR। বন্ধুরা, তোমাদের সকলের কাছে আমার একটা অনুরোধ, প্রত্যেকটার ফুল ফর্ম তোমরা যদি জানো কমেন্ট সেকশানে জানিও, খুব ভালো। যারা জানো অবশ্যই, যারা জানো না তারা জেনে নাও। এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি, FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। গর্ভবতী মহিলাদের ফলিক অ্যাসিডের চাহিদা স্বাভাবিক নারীর তুলনায় কত শতাংশ বাড়ে বা কত গুণ বাড়ে? এখানে যে চারটে অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটা হবে, এখানে ফলিক অ্যাসিড যেটা আগে লাগে এবং তার পরে যেটা হয়, ঠিক আছে, মানে প্রথমে 200, পরে প্রায় 500 থেকে বেশি, তো সুতরাং প্রায় 3 গুণের কাছাকাছি, সেই জন্য প্রায় 3 গুণটা বলবে। পুষ্টি শিক্ষায় ব্যবহৃত প্রদীপন হলো, এখানে যে চারটে অপশান রয়েছে তার মধ্যে লাস্টে ডি রয়েছে সবকটি, সেটা হবে সঠিক উত্তর। এবার পরের প্রশ্নটা দেখব যে খাদ্য সমীক্ষক দলে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট হিসাবে কয়জন কাজ করেন? এখানে যে অপশান কটা রয়েছে তার মধ্যে 2 জন হবে সঠিক উত্তর। পরের কোশ্চেন, কোলচ্যুত সন্তানের অসুস্থতা, এই কথাটা কোন রোগের সাথে সম্পর্কযুক্ত? অ্যাকচুয়ালি সেই কথাটা যে রোগটাকে জন্য বলা হয় সেই রোগটার একটা বিদেশি নাম, সেই নামটার বাংলা মানে কিন্তু এই মায়ের কোলচ্যুত সন্তানের অসুস্থতা। সুতরাং সেই শব্দটা হলো এই চারটের মধ্যে কোয়াশিয়রকর, সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা সেটা দেখব, দুধ সংরক্ষণের জন্য নিচের যে রাসায়নিকটি ব্যবহার করা হয়, এখানে চারটে অপশান দিয়েছে। দুধ সংরক্ষণের জন্য মানে দুধ যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য আমরা যে প্যাকেটজাত দুধগুলো ব্যবহার করে থাকি তার মধ্যে সংরক্ষক হিসাবে এটা মেশানো থাকে। তো সেটা কি? সেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, এখানে H2O2, এটা হলো সঠিক উত্তর। এর রাসায়নিক নাম হলো হাইড্রোজেন পারঅক্সাইড। বন্ধুরা, এখানে MCQগুলো শেষ হলো, এবার আমরা SAQগুলো দেখে নেব। তার আগে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, আর তোমাদের একটা লাইক আমাকে খুবই অনুপ্রাণিত করে ভিডিও বানাতে। আর আমরা এক্ষুনি SAQগুলো দেখে নেব। বন্ধুরা, তোমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে, দুটি পলিস্যাকারাইডের উদাহরণ চাওয়া হয়েছে, তো শ্বেতসার আর গ্লাইকোজেন সঠিক উত্তর হবে। এছাড়া দুটো ডাইস্যাকারাইড আর দুটো মোনোস্যাকারাইডের উদাহরণ আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, সেটা তোমরা মনে রাখো। কোশ্চেনে যে পলিস্যাকারাইড আছে মানে এই নয় যে পলিস্যাকারাইডই এক্সামে আসতে পারে, ডাইস্যাকারাইডও আসতে পারে, মোনোস্যাকারাইডও আসতে পারে। তো সেকশনটা যেহেতু কাছাকাছি তাই তোমাদের সামনে আমি উপস্থাপন করে দিলাম, তোমরা মনে রাখার চেষ্টা করো। দুটো ডাইস্যাকারাইডের নাম হচ্ছে ল্যাকটোজ আর সুক্রোজ, আর দুটো মোনোস্যাকারাইডের নাম হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ। কিন্তু আমাদের কোশ্চেনে চাওয়া হয়েছে পলিস্যাকারাইড, সেটা হবে শ্বেতসার আর গ্লাইকোজেন। চলো পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন রয়েছে, ক্যালোরি কাকে বলে? 1 গ্রাম বিশুদ্ধ জলের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি বলা হয়। পরের প্রশ্ন রয়েছে, প্রাপ্তবয়স্ক পুরুষের মৌলিক বিপাক হার ইংরেজিতে বলা হয় BMR। BMR এর পুরো কথা কি তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাও। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মৌলিক বিপাক হার 37 থেকে 40 কিলো ক্যালোরি পার মিটার স্কোয়ার দেহ তল প্রতি ঘন্টা, H ফর আওয়ার, ঘন্টা। তো আমি তোমাদের কাছে এখানে
একজন প্রাপ্তবয়স্ক মহিলার যে মৌলিক বিপাক হার বিএমআর সেটা তোমাদের সামনে উপস্থাপন করেছি। সেটা পুরুষের থেকে সামান্য কিছু কম, 34 থেকে 36 কিলো ক্যালোরি পার মিটার স্কোয়ার দেহতল প্রতি ঘন্টা। পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা দেখব যে কিটোসিস কাকে বলে। যকৃতে ফ্যাটি অ্যাসিডের জারণের সময় দেহে শর্করার অভাবের ফলে দেহের প্রোটিন বিশ্লিষ্ট হয়ে কিটোন বডি উৎপন্ন হয় এবং এর ফলে রক্তে অতিরিক্ত মাত্রায় কিটোন বডি সঞ্চিত হলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে বলা হয় কিটোসিস। বন্ধুরা, এই প্রশ্নটার সাপেক্ষে যে কথাটা মনে আসছে আমার তোমাদের কাছে জানতে ইচ্ছা করছে যে গ্লাইকোজেনেসিস এবং গ্লাইকোজেনোলাইসিস এই দুটো কাকে বলে বা এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে? যদি জানো কমেন্ট সেকশানে জানাও, আর অ্যান্সারটা আমি পিন করে দিয়ে দেবো কমেন্ট সেকশানে। চলো, এইখানে আমি তোমাদের সাথে কিছু বলবো না। তো পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নটা রয়েছে কাইল আর কাইম কাকে বলে। কাইম হচ্ছে পাকস্থলীর অর্ধপ্রাচিত খাদ্যবস্তুকে কাইম বলে, আর কাইল হচ্ছে ক্ষুদ্রান্তে ক্ষার মিশ্রিত ফ্যাট জাতীয় খাদ্যবস্তুকে কাইল বলা হয়। এটা ক্ষুদ্রান্তে পরিপাক ও শোষণের পর খাদ্যের অবশিষ্টাংশ যেটা মণ্ড আকারে বৃহদন্ত্রে প্রবেশ করে সেই জায়গায় এটা থাকে। আচ্ছা বন্ধুরা, বলো তো দেখি, ক্ষুদ্রান্ত আর বৃহদান্ত যেখানে সংযোগস্থল সেই জায়গায় আমাদের একটা নিষ্ক্রিয় অঙ্গ থাকে, তার নাম কি? কমেন্ট সেকশানে জানাও। চলো পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। পরের প্রশ্নটা রয়েছে ট্রান্স অ্যামিনেশন কাকে বলে। অ্যাজ সেম অ্যাজ কোশ্চেন প্রিভিয়াস পেজে ছিল, এই পেজেও দিয়েছে, সুতরাং প্রশ্নটার ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের এইবারের এক্সামের জন্য। উত্তরটা কি হবে? যে পদ্ধতিতে ট্রান্স অ্যামিনেজ নামক উৎসেচকের সাহায্যে কোনো একটি অ্যামিনো অ্যাসিড থেকে অপর একটি কিটো অ্যাসিডে অ্যামিনোমূলক NH2 স্থানান্তর ঘটে তাকে ট্রান্স অ্যামিনেশন বলা হয়। পরের প্রশ্ন রয়েছে গর্ভাবস্থায় লোহার চাহিদা বৃদ্ধি পায় কেন? ভ্রূণ ও প্লাসেন্টার বৃদ্ধির জন্য এবং ভ্রূণের লোহিত রক্তকণিকা ও হিমোগ্লোবিন গঠনের জন্য। পরের প্রশ্ন রয়েছে শিশুর মস্তিষ্ক বিকাশের ক্ষেত্রে কোন অ্যামিনো অ্যাসিডটি কোলস্ট্রামে বেশি পরিমাণে থাকে? সেটা হলো ট্রিপ্টোফ্যান। সঠিক উত্তর হবে ট্রিপ্টোফ্যান। পরের প্রশ্ন যেটা রয়েছে কোলস্ট্রামে কোন খনিজ উপাদানটি সর্বাধিক থাকে? দেখো, দুটো প্রশ্ন খুব সুন্দর পাশাপাশি দেওয়া রয়েছে যে কোলস্ট্রামে কোন জিনিসটা থাকে যেটা মস্তিষ্ক বিকাশে, আর কোন খনিজ উপাদানটি সর্বাধিক থাকে সেটা ক্যালসিয়াম। পরের প্রশ্ন যেটা রয়েছে উচ্চ প্রোটিন সমৃদ্ধ পথ্য কী ধরনের রোগীকে দেওয়া হয়? উচ্চ প্রোটিন সমৃদ্ধ পথ্য সাধারণত অধিক জ্বরে আক্রান্ত রোগীকে অস্ত্রোপচারের আগে, মানে সার্জারির আগে এবং পরে যে কোনো রোগীকে দেওয়া হয়। আর পার্নিসিয়াস অ্যানিমিয়া অথবা সিরোসিস অব লিভারে আক্রান্ত রোগীকে উচ্চ প্রোটিন সমৃদ্ধ পথ্য দেওয়া হয়ে থাকে। পরের প্রশ্ন জন্ডিস প্রধানত কত প্রকার ও কি কি? দেখো, এখানে জন্ডিস প্রধানত 3 প্রকারের হয়: অবস্ট্রাকটিভ জন্ডিস, হিমোলাইটিক জন্ডিস আর হেপাটোসেলুলার জন্ডিস। এই তিনটে কাকে বলে তোমাদের সাথে একটু হালকা করে বলি, যারা জানো তারা মিলিয়ে নাও, একটু ঝালাই করে নাও, আর যারা জানো না তারা একটু জেনে নাও। অবস্ট্রাকটিভ জন্ডিস, দেখো যেখানে আমাদের পিত্তাশয় থেকে যেখান দিয়ে পিত্তরস খরিত হয়ে আসে সেই জায়গায় যদি সেই নালীতে যদি কোনো অবস্ট্রাক্ট তৈরি হয়, অর্থাৎ পাথর টাথর তৈরি হয়, আমরা বলি না গল ব্লাডারে স্টোন হয়েছে, সেই রেসপেক্টে দাঁড়িয়ে যদি কোনো জন্ডিস হয় সেইটাকে অবস্ট্রাকটিভ জন্ডিস বলা হবে, অবস্ট্রাক্ট করেছে তাই। আর পরে রয়েছে হিমোলাইটিক জন্ডিস। এইটা কি বলতো, কোনো জ্বর হলো বা কিছু শরীরে কোনো কারণে লোহিত রক্তকণিকার অপমৃত্যু ঘটলো, তো পিত্ত জ্বর বিশেষত, তো সেক্ষেত্রে সেই লোহিত রক্তকণিকাগুলো আমাদের লিভারে এসে ওটা তো রসায়নাগার, ওখানে ধ্বংসপ্রাপ্ত হয়, তো সেই ক্ষেত্রে তখন লিভারে ওই লোহার আধিক্যটা ঘটে যায় আর তখন হিমোলাইটিক জন্ডিস হয়। আর যেটা রয়েছে হেপাটোসেলুলার জন্ডিসটা হচ্ছে যখন কোনো তোমার ভাইরাস বা এই জাতীয় কিছু আক্রান্ত বা খাবারে বিষক্রিয়া এই জাতীয় কিছু হলে যে জন্ডিসের আকার নেয় আমাদের শরীরে, সেটা হচ্ছে হেপাটোসেলুলার জন্ডিস। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে ভুলো না প্লিজ, এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো অবশ্যই। চলো পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। পরের প্রশ্নটা রয়েছে দুধের মাধ্যমে সংক্রামিত হয় এমন কয়েকটা রোগের নাম লেখো। দেখো, এখানে যে কটা রোগের নাম আমি তোমাদের লিখেছি, যক্ষা, টাইফয়েড, তারপরে আছে স্কারলেট জ্বর, গলার সেপটিক, গ্যাস্ট্রোএন্টেরাইটিস আর ডিপথেরিয়া। এইগুলো হচ্ছে দুধের দুধের মাধ্যমে সংক্রমিত হয় এই রোগগুলো। পরের প্রশ্ন রয়েছে কী ধরনের রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়?
বা কী কারণে আর কি কী কারণে রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়? খাদ্যে মাত্রাতিরিক্ত সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বা ক্যালসিয়াম গ্রহণের ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়। পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা দেখব, ভুট্টাতে কোন অ্যামিনো অ্যাসিডের অনুপস্থিতির কারণে প্লেগরা রোগ হয়? এটা উত্তর হবে ট্রিপ্টোফ্যান। পরের প্রশ্ন যেটা সেটা দেখব, FAO তার দুটো কাজ লিখতে বলা হয়েছে, জনসাধারণের জীবনযাত্রা এবং পুষ্টির মান উন্নয়নে সহায়তা করা, আর কৃষি বন সংরক্ষণ এবং মৎস্য চাষের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা এবং গ্রামাঞ্চলের মানুষের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটানো। পরের প্রশ্ন যেটা রয়েছে, CFTRI অথবা ICMR এর সম্পূর্ণ নাম লিখতে বলা হয়েছে। বন্ধুরা, CFTR এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, আর ICMR ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। বন্ধুরা, এই দুটোরই সদর দপ্তর কোথায় আমাদের দেশে সেটা একটু উল্লেখ করো কমেন্ট সেকশানে। পরের প্রশ্ন যেটা সেটা জানবো যে ভেজাল খাদ্য কাকে বলে? কোনো খাদ্যের মধ্যে যদি খাদ্য উপাদান সঠিক মাত্রায় না থাকে বা তার থেকে যদি কোনো ক্ষতিকারক পদার্থ যোগ করা হয় বা কোনো উপকারী উপাদান যদি তার থেকে বার করে নেওয়া হয় বা অপসারণ করা হয়, তখন সেই ক্ষেত্রে সেই খাদ্যকে ভেজাল খাদ্য বলা হয়। পরের প্রশ্ন যেটা রয়েছে, 4টি খাদ্য সমীক্ষা পদ্ধতির নাম লেখো। সাক্ষাৎকার পদ্ধতি, দৈনন্দিন খাদ্যে নথিভুক্তকরণ পদ্ধতি, কাঁচা খাদ্যের পরিমাণ পদ্ধতি, আর রান্না করা খাদ্যের পরিমাপ পদ্ধতি। বন্ধুরা, এখানে পরের প্রশ্ন রয়েছে, ACU এর সম্পূর্ণ নাম কি? অ্যাডাল্ট কনজামশন ইউনিট, এখানে হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভিটামিন এর অভাবে চোখে কি কি রোগ দেখা যায়? এখানে দেখো, চোখে প্রধানত জল শুকিয়ে যায়, যার জন্য জেরাফথ্যালমিয়া বা কেরাটোমেলেসিয়া আর রাতের অন্ধত্ব হয়ে থাকে, মানে রাতকানা যেটাকে বলা হয়। তো এখানে জেরাফথ্যালমিয়া আর কেরাটোমেলেসিয়ার মধ্যে পার্থক্য কী? দেখো, জেরাফথ্যালমিয়া কেরাটোমেলেসিয়া দুটোতেই কিন্তু কর্নিয়াই আক্রান্ত হয়। একটাতে কর্নিয়াতে হালকা প্রভাব পড়ে, সেটা জেরাফথ্যালমিয়া, আর কেরাটোমেলেসিয়ায় কিন্তু কর্নিয়া বেশি ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন এই রোগে আক্রান্ত থাকার পর সেই রোগীর চোখের কর্নিয়াতে ছিদ্র তৈরি হয়ে যায়। এই রোগ একবার ধরলে তাকে আর সারে না, মানে কিউরেবল নয় কেরাটোমেলেসিয়া, কিন্তু জেরাফথ্যালমিয়া মানে চিকিৎসায় সেরে যেতে পারে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় এবং সঠিক উত্তর মনে হয় সবগুলো, তাহলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আমাদের এই পরিবারে যুক্ত হয়ে যাও। আগামীতে চলে আসছি পরপর সমস্ত পেজগুলোর সলিউশন নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর মনোযোগ সহকারে পড়তে থাকো। টাটা।